গাজায় ধ্বংসযজ্ঞের পর নতুন করে আগুন জ্বলছে মধ্যপ্রাচ্যে। এবার ইসরায়েলের নিশানায় লেবানন। দখলদার নেতানিয়াহুর বাহিনী দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এই হামলায় নিহত হয়েছে অন্তত একজন, আহত ৭ জন। লেবাননের প্রেসিডেন্ট সরাসরি অভিযোগ তুলেছেন ইসরায়েল আগ্রাসনের নতুন অধ্যায় শুরু করেছে। ইসরায়েলি সেনারা জানিয়েছে এই হামলার লক্ষ্য ছিল লেবাননের প্রতিরোধ যোদ্ধা ও তাদের মিত্র গোষ্ঠী। তবে বৈরুত বলছে বোমা পড়েছে বেসামরিক স্থাপনায়, স্কুল, দোকান আর বসতবাড়িতে। আনাদুল এজেন্সির খবরে জানা গেছে রাতের আধারে সিনাই অঞ্চলে প্রতিরোধ গোষ্ঠীর অবকাঠামোতেও আঘাত এনেছে ইসরায়েল। তাদের দাবি সেখানে বেসামরিক ছদ্মবেশে কার্যক্রম চালাচ্ছিল প্রতিরোধ যোদ্ধারা। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন বলছেন এই হামলা কেবল সামরিক নয়, অর্থনৈতিক যুদ্ধ। ইসরায়েল ইচ্ছে করেই অবকাঠামো ধ্বংস করছে যাতে লেবাননের পুনরুদ্ধার থেমে যায়। এই আগ্রাসন মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা ভাঙার পরিকল্পিত কৌশল। গত বছরের যুদ্ধবিরতির পরও একাধিকবার লেবাননে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। ইরান সমর্থিত মিলিশিয়ার সঙ্গে দীর্ঘ উত্তেজনার পর এখন সেই আগুন আবার ছড়িয়ে পড়েছে সীমান্ত জুড়ে। একই সঙ্গে ইয়েমেনেও চলছে ইসরায়েলের হামলা। সেখানে নিহত হয়েছে বিদ্রোহী গোষ্ঠীর সামরিক প্রধান মোহাম্মদ আল খামারি। ইসরায়েল দাবি করছে এটি ছিল ইরান সমর্থিত গোষ্ঠীর অবস্থান লক্ষ্য করে চালানো প্রতিরোধমূলক হামলা। কিন্তু এই হামলাতেই প্রাণ গেছে অন্তত ৯ জনের। এখন প্রশ্ন একটাই, ইসরায়েল কি নতুন করে আগুন ছড়াচ্ছে পুরো মধ্যপ্রাচ্যে, নাকি এটি বড় কোনো রাজনৈতিক বার্তা যা ছড়িয়ে পড়েছে গাজা থেকে বৈরুত হয়ে ইয়েমেন পর্যন্ত? আন্তর্জাতিক মহল বলছে যদি এই আঘাত না থামে তাহলে মধ্যপ্রাচ্যের শান্তি আর নিরাপত্তা শুধু মানচিত্রে সীমাবদ্ধ থাকবে। বিশ্ব তাকিয়ে আছে এই আঘাত থামবে কবে, আর কে দেবে শান্তির উত্তর? ফিলিস্তিনে শান্তির সুবাতাস বইছে এমনটা অনেকেই বলছেন, কিন্তু বাস্তবতা কি সত্যিই তাই? যুদ্ধবিরতির ঘোষণা এলেও মধ্যপ্রাচ্যের আকাশ এখনও উত্তপ্ত, আর সেই আগুনে ঝলসে যাচ্ছে সাধারণ মানুষ। ইসরায়েল বলছে তারা যুদ্ধবিরতির শর্ত মানছে, কিন্তু ফিলিস্তিনের রাস্তায় রক্ত এখনও শুকায়নি। প্রতিরোধ গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠেছে, আর ইসরায়েল সেই অজুহাতে হামলা চালিয়ে যাচ্ছে একের পর এক। ফিলিস্তিনি সূত্র বলছে এই হামলাগুলোর বেশিরভাগই অঘোষিত প্রতিরোধ। অন্যদিকে পশ্চিমারা চুপ, কারো ভ্রুক্ষেপ নেই। এ যেন অপেক্ষিকতার তত্ত্ব, রাজনীতির নতুন পাঠ, যেখানে কারো দোষ আর কারো কর্ম সবই ক্ষমতার মাপে মাপা হয়। পশ্চিম তীরে সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় ধরুন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ অভিযান চালাতে গিয়ে ফিলিস্তিনি প্রতিরোধের মুখে পড়ে। বোমা নিক্ষেপে আহত হয় 2 জন ইসরায়েলি সেনা। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকরা প্রশ্ন তুলছেন, যুদ্ধবিরতির সময় সেনা অভিযান কেন, আর তাদের উপর পাল্টা হামলাটা কি সত্যিই ভুল ছিল? আইডিএফ দাবি করছে তারা সন্ত্রাস বিরোধী অভিযান চালাচ্ছে, কিন্তু ফিলিস্তিনি সূত্র বলছে এটা অভিযান নয়, গ্রেপ্তারের অভিযান। এক রাতেই ৩৫ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে, যার মধ্যে সাবেক বন্দী এমনকি শিশুরাও আছে। অভিযান চালানো হয় ব্রন, জেরিকো, তুলকালাম, আফসুদ আর পূর্ব জেরুজালেমে। কৃষকরা বলছেন উত্তর না পেয়ে আইডিএফ তাদের হয়রানি করছে। এমন অভিযোগের শেষ নেই, আর বিচারও নেই। যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েলি সেনারা থামেনি। গত শুক্রবার এক বাসে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে একই পরিবারের 11 জন ফিলিস্তিনিকে, যার মধ্যে 7 জন শিশু, 3 জন নারী। গাজার কর্তৃপক্ষ বলছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও শনিবার পর্যন্ত অন্তত 38 জন ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার উত্তরাঞ্চলে এখন ধ্বংসস্তূপী নতুন শহর। মানুষ ফিরছে নিজেদের বাড়ির সন্ধানে, কিন্তু অনেকেই আর চিনতে পারছে না কোথায় ছিল তাদের ঘর, কোথায় রাস্তা, কোথায় দেয়াল। এ যেন এক মৃত্যুপুরী, যেখানে শান্তির নামে চলছে লাশের মিছিল। ইসরায়েল মিশন সীমান্তে রাফা ক্রসিং এখনও বন্ধ। খাদ্য, ঔষধ, মানবিক সহায়তা সব আটকে আছে সীমান্তে। জাতিসংঘ বলছে এখন গড়ে দিনে মাত্র 560 টন খাদ্য পৌঁছাচ্ছে গাজায়, যা লক্ষাধিক ক্ষুধার্ত মানুষের প্রয়োজনের তুলনায় অতি নগণ্য। ইসরায়েলি প্রধানমন্ত্রী দপ্তর জানিয়েছে যুদ্ধবিরতির শর্ত
ফিলিস্তিনি গোষ্ঠী সম্পূর্ণ না মানা পর্যন্ত রাফা খুলবে না। তাহলে প্রশ্ন একটাই, এই যুদ্ধবিরতি কি সত্যিই শান্তির পথে এক ধাপ, নাকি ফিলিস্তিনের জন্য নতুন এক প্রতারণা? ১৩ জুনের রাতটা ছিল ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্ন। তেল আভিভের আকাশে গর্জে উঠেছিল ইরানের মিসাইল, কিন্তু সেদিন কেউ জানতো না এই হামলাতেই ভেঙে যাবে ইসরায়েলের বহু বছরের লুকোনো গোপন সাম্রাজ্য। ৩ মাস কেটে গেছে, ইসরায়েল বারবার বলছে ক্ষতি নেই, হামলাগুলো প্রতিহত করা গেছে। কিন্তু হঠাৎ করেই দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর খবর। ইসরায়েলি অনুসন্ধানী সংবাদ মাধ্যম দ্য গ্রেট জন প্রকাশ করেছে এমন তথ্য যা শুনে স্তব্ধ গোটা মধ্যপ্রাচ্য। খবরে বলা হয়েছে ইরানের মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভূগর্ভস্থ গোপন সামরিক ঘাঁটি। আর সেটি কোথায় জানো? তেল আবিবের মাঝখানে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের নিচে। নাম দ্য ভিঞ্চি কমপ্লেক্স। দেখতে যেন কোনো রাজকীয় আবাসিক টাওয়ার, কিন্তু এর মাটির নিচে তৈরি করা হয়েছে ইসরায়েল আমেরিকার যৌথ গোয়েন্দা কমান্ডো অ্যান্ড কন্ট্রোল সেন্টার, যার কোড নেম সাইট 81। গোপনে নির্মিত এই বাংকারে বসেই গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করা হতো, ড্রোন হামলার টার্গেট ঠিক করা হতো, আর ইরান সহ মধ্যপ্রাচ্যের বহু অভিযানের সিদ্ধান্ত নেওয়া হতো। কিন্তু ওই হামলায় যখন মিসাইল আঘাত আনে দ্য ভিঞ্চি টাওয়ারে, তখন মুহূর্তেই বন্ধ হয়ে যায় পুরো এলাকার যোগাযোগ ব্যবস্থা। ঘিরে ফেলে ইসরায়েলি পুলিশ, সাংবাদিকদের ঢুকতে দেয়া হয় না, ছবি তোলার সুযোগও নেই। ফক্স নিউজের এক সাংবাদিক লাইভে যেতে চেয়েছিলেন, কিন্তু সম্প্রচার শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে জোর করে সরিয়ে দেয়া হয়। সবকিছু যেন হঠাৎই অদৃশ্য হয়ে গেল। কিন্তু লুকিয়ে রাখা যায়নি সব সত্যি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার পর তাদের এলাকায় বিদ্যুৎ বন্ধ ছিল কয়েক ঘন্টা। রাতভর চলেছে সেনাদের গোপন তৎপরতা। আরও চমকপ্রদ বিষয় হলো, এই বাংকার ঘিরে রয়েছে বাচ্চাদের খেলার মাঠ, একটি কমিউনিটি সেন্টার আর কয়েকটি আবাসিক ভবন। অর্থাৎ একদম বেসামরিক এলাকার নিচেই লুকিয়ে রাখা হয়েছে একটি সামরিক সদর দপ্তর। এখন প্রশ্ন উঠছে, এমন বিপজ্জনক স্থাপনা নাগরিকদের নিচে কেন? কেন গোপনে বানানো হয়েছিল সাইট 81? বিশ্লেষকরা বলছেন, এটা ইসরায়েলের এক ধরনের কৌশলগত প্রতিরক্ষা কৌশল, যাতে শত্রুপক্ষ সহজে চিহ্নিত করতে না পারে তাদের গোয়েন্দা কেন্দ্রগুলোকে। কিন্তু এতে ঝুঁকি বেড়ে যায় সাধারণ মানুষের। একটি মিসাইলের আঘাত মানে পুরো এলাকায় ধ্বংস। ইসরায়েলের ভেতর এখন পর্যন্ত বিতর্ক ছড়িয়েছে। কেউ বলছে এটা জাতীয় নিরাপত্তার প্রয়োজন, আবার কেউ বলছে আমাদের ট্যাক্সের টাকায় আমাদের মাথার নিচে বানানো হচ্ছে যুদ্ধের ঘাঁটি। ইরানের এক আঘাতে যে গোপন সাম্রাজ্য ভেঙে পড়েছে তা হয়তো এখনো পুরোপুরি প্রকাশ পায়নি, কিন্তু একটা বিষয় পরিষ্কার, মাটির নিচে যা ছিল লুকিয়ে তা এখন উঠে এসেছে পৃথিবীর আলোয়। ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইরানের হাতে যে চরম আঘাত কেঁপে উঠেছিল, তারপরও শেখায়নি ইসরায়েলকে। আবারও নতুন যুদ্ধের পায়তারা চলছে পশ্চিমাদের কূটনীতিতে। পরিস্থিতি এখন এমন এক মোড়ে দাঁড়িয়েছে যেখানে কয়েকটি ইরান ইসরায়েল সংঘাত কেবল সময়ের অপেক্ষা। কিন্তু ইরানও বসে নেই, তারা জানে আঘাত আসবে, তাই সব দিক থেকেই নিজেদের প্রস্তুত করছে ইসলামী বিপ্লবী সরকার। সামরিক শক্তি, কূটনৈতিক সম্পর্ক আর অভ্যন্তরীণ নিরাপত্তা, তিনটি ক্ষেত্রেই পরিবর্তন দেখা যাচ্ছে। পশ্চিমা দেশগুলো, বিশেষত আমেরিকা, ইসরায়েল ও কিছু ইউরোপীয় শক্তি ইরানের ওপর চাপ বাড়াচ্ছে। নিষেধাজ্ঞা জোরদার করা হচ্ছে, মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি বাড়ছে এবং কূটনীতি তীব্রতর হচ্ছে। ফলে আঞ্চলিক ক্ষমতার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে চলেছে। সিরিয়া, লেবানন, ইরাক ও ইয়েমেনে ইরানের প্রভাব বাড়ার ফলেই ইতিপূর্বে দৃশ্যমান অস্থিরতা আরও জোরদার হচ্ছে। কূটনীতির এ পর্যায় থেকে উত্তেজনা যে ধীরে ধীরে প্রকাশ্যে হুমকিতে পরিণত হচ্ছে তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। সরাসরি হুমকি, শক্তি প্রদর্শন এবং কৌশলগত জোটবদ্ধতা, এসবই যুদ্ধের সম্ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে। ভিতরে এসে দেখা যায়, জুন মাসের 12 দিনের সংঘাতের পর ইরানের অভ্যন্তরে ব্যাপক শুদ্ধি অভিযান শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনী বিদেশি গোয়েন্দার সঙ্গে যোগ থাকার অভিযোগে অনেকে আটক করেছে। খবর আছে
কিছু ব্যক্তির সঙ্গে ইসরায়েলি সূত্রের দীর্ঘমেয়াদী যোগাযোগ ছিল এমন তথ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করেছে। এই অভ্যন্তরীণ রদবদল একদিকে রাষ্ট্রীয় স্থিতি মজবুত করছে, অন্যদিকে একটি কঠোর সুর তৈরি করেছে। মুখে নরম অথবা শান্ত দেখালে ভালো, কিন্তু প্রতিরোধ সেই অনুযায়ী কঠিন হবে। অন্যদিকে গত ৩ আগস্ট ইরান সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করেছে, যার নেতৃত্বে থাকবেন রাষ্ট্রপতি নিজে। এই নতুন সংস্থার লক্ষ্য দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনা তৈরি করা, সশস্ত্র বাহিনীর পরিচালন ক্ষমতা বাড়ানো এবং চলমান আঞ্চলিক অস্থিরতার একটি স্থায়ী কৌশল নির্ধারণ করা। এটি স্পষ্ট নির্দেশ দেয় যে ইরান এখন কেবল প্রতিক্রিয়া নয়, পরিকল্পিতভাবে নিজেদের অবস্থান শক্ত করে তুলেছে। গত কয়েক সপ্তাহে ইরানীয় শীর্ষ নেতাদের মস্কো সফর এবং রুশ শীর্ষস্থানের সঙ্গে বৈঠক ইঙ্গিত দেয় কৌশলগত সহযোগিতা বাড়ানোর একটি ছবি। রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত হলে কূটনীতিক ও সামরিক ভারসাম্যও বদলে যেতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ইতিমধ্যে স্বীকার করেছে যে 12 দিনের সংঘাতে ইরান তার সবচেয়ে উন্নত অস্ত্র ব্যবহার থেকে বিরত ছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হল কাশেমবাসীর মতো মিসাইল। তিনি সতর্ক করে বলেছেন, আক্রমণ হলে প্রতিক্রিয়া হবে অপ্রত্যাশিত এবং জোরালো। এইসব উপাদান একসাথে মিললে দেখা যায় মধ্যপ্রাচ্যে এখন নতুন এক সংমিশ্রণ তৈরি হয়েছে, যেখানে কূটনীতি, নিষেধাজ্ঞা, অভ্যন্তরীণ শুদ্ধি এবং সামরিক প্রস্তুতি সবই একযোগে কাজ করছে। ফলে বর্তমান পরিস্থিতি অনিশ্চিত, সঠিক মাত্রায় উত্তেজনার তীব্রতা ছড়িয়ে যেতে পারে, আর বিশ্ব তখন নতুন একটি জটিল পর্যায়ে পৌঁছে যাবে। ইরানের পরমাণু স্বপ্ন চিরতরে শেষ, এমন ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সত্যি কি ইরান থেমে গেছে? না, বরং ধ্বংসস্তূপের ভেতর থেকেই আবার নতুন করে জেগে উঠছে ইরান। আর ট্রাম্পের সেই কথাকে আজ খোলাখুলি স্বপ্ন বলে উড়িয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েল ও আমেরিকা একজোট হয়ে ইরানের মাটিতে চালায় ভয়াবহ বিমান হামলা। লক্ষ্য ছিল ইরানের গোপন পরমাণু কেন্দ্র ফর্দো এবং দেশটির মিসাইল কারখানাগুলো। এই হামলার পর আত্মবিশ্বাসের সঙ্গে ট্রাম্প ঘোষণা দেন ইরানের পরমাণু অস্ত্র তৈরির স্বপ্ন চিরতরে শেষ। কিন্তু ট্রাম্পের সেই ঘোষণার পর কদিন যেতে না যেতেই ইরান অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ায়। ধ্বংস হয়ে যাওয়া পরমাণু স্থাপনাগুলো তারা দ্রুত মেরামত করে আবার চালু করে দেয়, আর মিসাইল ইউনিটগুলো আগের চেয়েও বেশি আধুনিক ও শক্তিশালী রূপে ফিরিয়ে আনে তেহরান। বিশ্বের কাছে যেন এক অঘোষিত বার্তা দেয়, ইরানকে ধ্বংস করা যায় না, শুধু দেরি করানো যায়। এই ঘটনার পরই খামেনি এক প্রকাশ্য বৈঠকে ট্রাম্পকে কটাক্ষ করে বলেন, আপনি শুধু স্বপ্ন দেখতে থাকুন, ইরানের পরমাণু কর্মসূচি ঘোষণা করা আপনার মতো কারো পক্ষে সম্ভব নয়। তিনি আরও বলেন, দেশ কি করবে আর কি করবে না তার প্রেসক্রিপশন দেওয়ার আপনি কে? মিস্টার ট্রাম্প। এর মধ্যেই ট্রাম্প নতুন এক নাটক শুরু করেন। ইসরায়েলের পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি বলেন, ইরানের সঙ্গে নাকি শান্তি চুক্তি হতে পারে, কিন্তু ইরান বিশ্বাস করে এই কথাগুলোর পেছনে শান্তির উদ্দেশ্য নয়, বরং জায়নবাদী ইসরায়েলের মনোবল বাড়ানোই ট্রাম্পের আসল লক্ষ্য। খামেনি বলেন, ইরানের সম্পর্কে আজগুবি কথা বলে ট্রাম্প নিজের বাহাদুরি দেখাতে চান। যদি সত্যি তিনি শক্তিশালী হন, তবে আগে আমেরিকার ভেতরে যে লাখো মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের থামান। গাজায় যুদ্ধ নিয়েও খামেনি ট্রাম্পকে কঠোরভাবে আক্রমণ করেন। তিনি বলেন, গাজার নিরপরাধ মানুষদের হত্যার জন্য যে অস্ত্র ব্যবহার করছে ইসরায়েল, সেগুলো দিয়েছে আমেরিকা নিজেই। তাহলে গাজার নিহত হাজার হাজার শিশুর রক্তের দায়ও ট্রাম্পের কাঁধে। খামেনির দাবি, আমেরিকা সন্ত্রাসবাদের বিরুদ্ধে নয়, বরং সন্ত্রাসকেই পৃষ্ঠপোষকতা করছে। তাদের হাতে শিশু ও নবজাতকের রক্ত, তারা কখনো শান্তির বার্তা দিতে পারে না। ট্রাম্প নিজেকে শান্তির দূত হিসেবে উপস্থাপন করতে চাইলেও ইরানের দৃষ্টিতে তিনি কেবলই একজন টান্টবাজ। খামেনি বলেন, যদি জোর করে কোনো চুক্তি চাপিয়ে দেওয়া হয়, সেটাকে শান্তি বলা যায় না, সেটাই আসল আগ্রাসন। ইরান এখন প্রতিরোধ নয়, বরং প্রতিশোধের প্রস্তুতিতে ব্যস্ত। তেহরান একটার পর একটা নতুন মিসাইল পরীক্ষা চালাচ্ছে, যার রেঞ্জ আজ সহজেই পৌঁছে যেতে পারে তেল আভিভ থেকে ওয়াশিংটন পর্যন্ত। তাদের বার্তা পরিষ্কার,
ইরানকে থামানো যায় না, বরং প্রতিবার আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসে তারা। ট্রাম্প ভেবেছিল বোমা ফেলে ইরানের পরমাণু স্বপ্ন শেষ করা যাবে, কিন্তু বাস্তব বলছে সেই স্বপ্ন আজ আগের চেয়ে আরও বড়, আরও দৃঢ়, আরও ভয়ঙ্কর। ইরান যেন বারবার প্রমাণ দিচ্ছে যে জাতি নিজের বিশ্বাসে অটল থাকে তাকে কোনো শক্তি কখনো মাটি ফেলতে পারে না। ইসরায়েল ইরান সংঘাতের পর একে একে অনেক অজানা তথ্য, অনেক গোপন দাবি সামনে আসতে শুরু করেছে। ইরান এখন স্পষ্ট বলছে তাদের ক্ষেপণাস্ত্র ভান্ডার কিংবা স্থাপনাগুলোতে ইসরায়েলের হামলায় কোনো ক্ষতি হয়নি, এমনকি আঁচও লাগেনি। ইরানের ইসলামী বিপ্লবী রক্ষী বাহিনী আইআরজিসির উপসমন্বয়কারী জেনারেল মোহাম্মদ রেজা নাকভি দাবি করেন, ইসরায়েল যত কথাই বলুক তাদের হামলা ছিল সম্পূর্ণ ব্যর্থ। তার ভাষায়, আমাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলো হামলার পরও সক্রিয় রয়েছে, একটিও ধ্বংস হয়নি। ইসরায়েল শুধু প্রচারণা চালাচ্ছে, বাস্তবতা পুরো উল্টো। তিনি আরও যোগ করেন, ইসরায়েলের এত উন্নত প্রযুক্তি, এত আধুনিক অস্ত্র দিয়েও তারা ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীর সুড়ঙ্গ ধ্বংস করতে পারেনি। তাহলে ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি ধ্বংস করার কথা ভাবাও হাস্যকর। ইরানের দাবি, তাদের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোর 1% ক্ষতিগ্রস্ত হয়নি, বরং সেই আক্রমণের পর থেকেই দেশ জুড়ে আবারও জোরদার প্রস্তুতি চলছে। ইরান এখন নতুন করে অন্তত 10,000 ক্ষেপণাস্ত্র তৈরির পথে হাঁটছে। সব অস্ত্র তৈরি হচ্ছে তাদের নিজস্ব কামারশালায়, নিজস্ব প্রযুক্তিতে। জেনারেল নাকভির ভাষায়, ইরান শুধু ইসরায়েলের বিরুদ্ধে নয়, বরং পশ্চিমা বিশ্ব ও মধ্যপ্রাচ্যের তাদের তল্পিবাহকদের বিরুদ্ধেও লড়ছে। তেহরান এখন একযোগে সামাল দিচ্ছে পারস্য উপসাগরের মার্কিন ড্রোন, প্রতিবেশী দেশগুলোর মার্কিন ঘাঁটি আর বিদেশি গোয়েন্দা তৎপরতা, যাদের চোখ সবসময় ইরানের ওপর নিবন্ধ। তবু ইরান থেমে নেই, বরং শনিবার দেশটির আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স উন্মোচন করেছে দুটি নতুন ক্ষেপণাস্ত্র। ইমাদ ও কাদের ভূগর্ভস্থ এক ক্ষেপণাস্ত্র ঘাঁটি থেকে টেলিভিশনে সরাসরি সম্প্রচার হয় উন্মোচনটি। ইমাদ ক্ষেপণাস্ত্রের নতুন সংস্করণ আরও উন্নত করা হয়েছে, আর তাদের ক্ষেপণাস্ত্রে যুক্ত করা হয়েছে ইলেকট্রনিক প্রতিরোধ সরঞ্জাম, যা শত্রুপক্ষের সিগন্যাল জ্যাম বা ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রতিহত করতে সক্ষম। ইরানের অ্যারোস্পেস কমান্ডের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি প্রতি ঘন্টায় বৃদ্ধি পাচ্ছে, আর সদ্য তৈরি করা ক্ষেপণাস্ত্রগুলো ইতিমধ্যেই লঞ্চারে বসানো হয়েছে। অর্থাৎ ইরান প্রস্তুত শুধু রক্ষার জন্য নয়, প্রয়োজনে পাল্টা আঘাতের জন্য। অন্যদিকে ইরানের পার্লামেন্টের অর্থনীতি কমিশনের চেয়ারম্যান শামসুদ্দিন হোসেনি ইসরায়েলকে ইঙ্গিত করে বলেছেন, জায়নবাদী শাসন ব্যবস্থা এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। জেনেভায় অনুষ্ঠিত আন্তঃসংসদীয় ইউনিয়ন সম্মেলনে তিনি বলেন, ইরানের লক্ষ্য কোনো দেশকে ভয় দেখানো নয়, বরং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মাধ্যমে অভ্যন্তরীণভাবে টেকসই নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু বাস্তবতা হচ্ছে, ইসরায়েল এখনো আতঙ্কে আছে ইরানের গোপন ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে, আর ইরান তারা যেন প্রতিদিন আরও শক্তিশালী হচ্ছে, আরও আত্মবিশ্বাসী। ইরানি আকাশে আজও ভেসে বেড়াচ্ছে নতুন ক্ষেপণাস্ত্রের গন্ধ, যেন ঘোষণা দিচ্ছে, আমাদের দমন করা যাবে না, কেবল বিলম্বিত করা যাবে।